করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু এখনো পর্যন্ত বেল আইকনে ক্লিক করেননি, তাদেরকে বলবো বেল আইকনে ক্লিক করুন, নাহলে আপনি অনেক নোটিফিকেশন মিস করছেন। আপনি জানতেই পারছেন না আমরা নতুন নতুন কি কবে নিয়ে আসছি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন, আল্লাহ আপনাদের সবাইকে খুশি রাখুন। আমি আপনাদের মাঝে একটি লম্বা ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি যেমন হৃদয় বিদারক, তেমনি মেরুদণ্ড দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতোই ভয়ানক। আজকের ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরাবী নামের একজন ভদ্র মহিলা। তার সাথে আমার কিভাবে পরিচয় বা কোন অবস্থায় আমি এই ঘটনাটি শুনেছিলাম সেসব ভূমিকায় আমি আজ যাচ্ছি না। ঘটনাটি আরাবী আন্টি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আয়াতুল কুরসি পড়ে নিন এবং আল্লাহর নামে ঘটনাটার ভেতরে প্রবেশ করুন। বলছেন আরাবী আন্টি। আসসালামু আলাইকুম, আমার নাম আরাবী। আমি বর্তমানে ঢাকার বাসিন্দা। আমি পেশায় একজন সাংবাদিক ছিলাম এবং আপনাদের ভূত.com আমি খুব আনন্দ নিয়ে শুনি এবং উপভোগ করি। আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সেটি আমার আত্মাকেও অন্তর থেকে যেন নাড়িয়ে দিয়েছিল। আমি একটা কথা বিশ্বাস করি যে একজন সাংবাদিক তার জীবনে অনেক বিপজ্জনক জিনিসই দেখে থাকেন, কিন্তু এই একটি ঘটনার পর আমার মানব জাতি বা মানবতার ওপর থেকে বিশ্বাসটাই যেন একটা ব্ল্যাক হোলের অতল গহ্বরে হারিয়ে গেছে। এটা আসলে 1994 সালের একটি ঘটনা। একদিন সকালে আমি বারান্দায় চেয়ারে হেলান দিয়ে যখন সংবাদপত্র পড়ছিলাম, তখন আমার চোখ একটা ব্যাক পেজের বড় খবরে আটকে যায়। খবরটায় লেখা ছিল যে শিক্ষিত এবং বিত্তবান একজন গৃহিণী মহিলা তার নিজের ছোট শিশুকে জবাই করে মেরে ফেলেছে। এই খবরটা পড়ে আমার শরীরের লোমগুলো যেন শিউরে উঠেছিল সেই মুহূর্তে। আমি কৌতূহল নিয়ে যখন খবরটার বিস্তারিত পড়লাম, তখন জানতে পারলাম যে ঢাকার কোনো এক এলাকার ধনী ও বিত্তবান একজন মহিলা তার নিজ সন্তানকে জবাই দিয়েছেন এবং জবাই করার পর বাচ্চাটাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার বক্তব্য ছিল যে আমি আমার সন্তানকে মারিনি, বরং এক শয়তান জিন আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি জার্নালিজমের ক্যারিয়ারে এমন অনেক ঘটনাই শুনেছিলাম যেখানে একজন মা তার সন্তানকে হত্যা করেছেন, কিন্তু যারা এই কাজ করতেন তাদের কোনো না কোনো একটা কারণ বা অজুহাত থাকতো এমন জঘন্য কাজ করার পেছনে। কিন্তু আমি খবরটা শুনে একেবারেই হতভম্ব হয়ে গেলাম। এই মহিলা নিজের সন্তানকে হত্যা করেছে, দোষ জিন জাতির উপর চাপিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছিল যে এই মহিলাটি হয়তো মানসিকভাবে অসুস্থ এবং নিজেকে বাঁচানোর জন্য সে এমন কথা বলছে। কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছিলাম না যে একজন মা এত নির্মম কিভাবে হতে পারে। আমি জানতাম মা হলেন এমন এক ব্যক্তি যিনি নিজের সন্তানের শরীরে একটি মশা মাছিও বসতে দেন না, আর উনি কিনা নিজের সন্তানের গলায় এমন নির্মমভাবে ছুরি চালিয়ে দিয়েছেন। আমার মনের ভেতরের সাংবাদিক সত্তা যেন জেগে উঠল এই খবর দেখার পর। আমি মনে মনে ভাবতে লাগলাম এই ঘটনার পেছনে অবশ্যই বড় কোনো কাহিনী আছে যা আমি জানার জন্য মরিয়া হয়ে গিয়েছিলাম। আমি আমার অফিসে গিয়ে আমার বসের সাথে কথা বলি এবং জানাই যে আমি এই মহিলার উপর একটি স্টোরি করতে চাই। আমার কথা শুনে আমার বস আমাকে অনুমতি দিলেন এবং আমি পরের দিনই সেই মহিলার সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলাম। মহিলার সন্তানের হত্যা হয়েছে 2 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু যেহেতু তখনকার মিডিয়া এখনকার মিডিয়ার মতো এত ফাস্ট ছিল না, সেহেতু এই খবর সাংবাদিক প্যানেলের কাছে 2 সপ্তাহ পরে এসে পৌঁছায় এবং এরপরে এই খবরটা পত্রিকায় প্রকাশিত হয়। আমার অনুমতিপত্র নিয়ে জেলের ভেতরে গিয়ে যখন আমি মেয়েটাকে জেলের ভেতর দেখতে পাই, তখন প্রথমে আমার সন্দেহ হতে লাগলো যে এই মেয়ে সেই হত্যাকারী। এটা কিভাবে সম্ভব? এটা হতেই পারে না।
মেয়েটা দেখতে বেশ সুন্দর ও বেশ ছিমছাম, তাকে দেখেও যথেষ্ট শিক্ষিত মনে হচ্ছিল। এরপর যখন আমার সঙ্গে আসা পুলিশ কনস্টেবল বললেন এই সেই মেয়ে, ওনার কথা শুনে আমি অবাক হলেও এবার নিশ্চিত হলাম যে এটাই সেই মেয়ে। এরপর সেই পুলিশ সদস্য আমাকে বললেন, ম্যাম আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি মেয়েটাকে নিয়ে আসছি। যেহেতু আমি ওপর মহল থেকে সুপারিশ করে এসেছিলাম, সেহেতু জেলের ভেতর আমাকে একদম ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হয়েছিল। কিছু সময় পর ওই পুলিশ সদস্য সেই মেয়েটাকে নিয়ে একাকী ঘরে চলে এলেন, যেখানে আমাকে আগে থেকেই বসিয়ে রেখেছিলেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে থেকে তাকে সালাম দিলাম। সে খুব সুন্দরভাবে আমার সালামের উত্তর দিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপু আপনার নাম কি? উনি আমার প্রশ্নের উত্তরে যা বললেন, ওনার নাম মায়া। মেয়েটার হাতে তখন হাত করেছিল। আমি সেই পুলিশ সদস্যকে বললাম, স্যার দয়া করে আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। একা। যখন সেই পুলিশ বাইরে চলে গেলেন, তখন আমি মায়াকে আমার পরিচয় দিলাম এবং বললাম যে আমি তার উপর একটা স্টোরি করতে চাই। আমি ওনাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি ওনার কথাগুলো বিশ্বের সকলের কাছে পৌঁছে দেব। এরপর তিনি সেই ঘটনাগুলো যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাদের শোনাতে চাই। বলছেন, মায়া, আমার নাম মায়া। আমি 1989 সালে আমার মাস্টার্স কমপ্লিট করি এবং এরপর আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় আমার খালার ছেলের সাথে। আমার শ্বশুর বাড়িতে আমরা 5 সদস্য ছিলাম, আমি, আমার স্বামী, শাশুড়ি এবং আমার স্বামীর বড় ভাই ও ওনার স্ত্রী অর্থাৎ আমার জেঠো এবং জেঠানি। আমার শ্বশুর অনেক আগে দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আমার বিয়ের 2-3 বছর খুব ভালো কেটেছিল। আমার জেঠানির বিয়ের বয়স তখন 6 থেকে 7 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তখনও তাদের কোনো সন্তান ছিল না। যেমন আগের দিনের শাশুড়িরা ছিলেন ছেলের বউয়ের বদনাম করা বা প্রতিটি কথাতেই খোঁচা দেওয়ার মতো জঘন্য কাজ করতেন, ঠিক তেমনই ছিলেন আমার শাশুড়ি আম্মাও। ওনার এই কাজটা আমারও খুব খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না, কারণ তিনি বয়সে আমার চেয়ে বড় এবং মুরব্বী। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমার কিছু বলার ছিল না। বিয়ের পরে আমি আল্লাহর রহমতে অন্তঃসত্ত্বা হয়ে গেলাম পরের বছরেই, এবং আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে মা হওয়ার নিয়ামত লাভ করলাম। আমার মা হওয়ার পরপরই যেন আমার জ্যাঠানির ওপর আমার শাশুড়ির দেয়া চাপ বাড়তে লাগলো। আমি মানছি যে আমার জ্যাঠানি মন্দ মহিলা ছিলেন না, কিন্তু ওনার শাশুড়ি রোজকার খোঁটা আর অত্যাচার ওনার ভেতরটাকে যেন কলুষিত করে তুলেছিল। আমি মা হওয়ার পর আমার এমন মনে হলো যেন আমার জ্যাঠানি আর আগের মতো নেই। ওনার ভেতর একটা মিষ্টি ভাব যেমন ছিল, আমি মা হওয়ার পর সেটা আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এগুলো আমি কেন বলছি জানেন? কারণ আমি মা হওয়ার আগে আমরা একসঙ্গে ঘুরতাম, শপিং করতাম, সবসময় বান্ধবীদের মতো কথা বলতাম, কিন্তু আমার মা হওয়ার পর উনি যেন নিজেকে ঘরবন্দি করে ফেললেন। আমার স্বামী ও জেঠো মাকে অনেকে বোঝানোর চেষ্টা করতেন যে মা, ভাবির সাথে এমন আচরণ করো না। অনেক অনুরোধ করার পরেও আমার শাশুড়ি ওনার ছেলেদের কথা একদমই মানতেন না, বরং পুরনো রেওয়াজের মতো আমার জ্যাঠানির ওপর অত্যাচার চলতেই থাকে। তারপর আমি লক্ষ্য করলাম যে আমার জ্যাঠানি হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কোথায় যেন চলে যেতেন, এবং ফেরার সময় ওনার হাতে ব্যাগ ভর্তি অনেক কিছু থাকত, কিন্তু সেগুলো উনি আগের মতো আমাকে দেখাতেন না, বরং চুপচাপ নিজের ঘরে নিয়ে চলে যেতেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের আর্থিক অবস্থা যথেষ্ট পরিমাণে ভালোই ছিল। আমাদের বাড়িটা বেশ বড় ছিল, আর বাড়ির শেষ কোণে একটা ছোট কামরা বানানো ছিল। আমি তো কখনোই সেখানে যাইনি। আমি এটাই ভাবতাম যে সেই ছোট ঘরটি মনে হয় স্টোর রুম। আমি লক্ষ্য করতাম যে জ্যাঠানি যখনই আসতেন তখন উনি যে জিনিসগুলো ওনার সাথে করে নিয়ে আসতেন সেগুলো উনি শেষ কোণের ঘরে তালা দিয়ে রাখতেন। এক রাতে আমার বাচ্চার কান্নার কারণে আমার চোখ খুলে গেল। আমি ভেবেছিলাম বাচ্চার হয়তো ক্ষুধা লেগেছে, তাই আমি ফিডার বানাতে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে ঢুকতেই আমার মনে হলো যে বাড়ির মধ্যে যেন হালকা হালকা ধোঁয়া ছড়িয়ে পড়েছে। প্রথমে তো আমি ভয় পেয়ে গেলাম যে আল্লাহ না করুক আগুন লেগে গেল না তো। আমি সারা ঘরে খুঁজতে লাগলাম আর বোঝার চেষ্টা করতে লাগলাম যে আসলে কোথা থেকে এই ধোঁয়া আসছে। এরপর আমার নজর সেই কোণার ছোট ঘরটার দিকে গেল। আমি দেখলাম সেই ঘরের ভেতর আলো জ্বলছে, আর সেই আলোর উপর যে ধোঁয়া ছিল সেই ধোঁয়াটি আমার ঘর পর্যন্ত এসেছিল।
আমি সেই ঘরের কাছে এগিয়ে গেলাম। যখন আমি ঘরের কাছে গিয়ে ঘরের ভেতরে উঁকি দিলাম, তখন দেখতে পেলাম যে ঘরের ভেতর আমার জ্যাঠানি চক দিয়ে গোল বৃত্ত বানিয়ে সেই বৃত্তের ভেতরে বসে আছেন। ওনার চুলগুলো এলোমেলো ছিল, ওনার কপালের মাঝখানে তিলকের মতো কালো একটা দাগ কাটা ছিল, পাশাপাশি লাকড়ি জ্বলছিল যার পাশে একটা মানুষের মাথার খুলি পড়েছিল। আমি এই দৃশ্য দেখে ভয়ে যেন জড়সড় হয়ে গেলাম। এরপর আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাবি, এসব কি করছেন আপনি? আমার কথা শুনে আমার ভাবি আমার দিকে রক্তাক্ত চোখে এমন ভাবে তাকালেন যে ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন আর নিজের মধ্যে নেই। আমি ওনার এইরকম চাহনি দেখে ওনার নজরের উত্তাপ সহ্য করতে না পেরে পেছনে ফিরে গেলাম। আমি তাড়াতাড়ি দৌড়ে নিজের ঘরে এসে দরজা লক করে শুয়ে পড়লাম। আমি এতটাই ভীত ছিলাম যে বাচ্চার জন্য বানানো দুধও চুলায় ফেলে রেখে এসেছিলাম এবং ছোট বাচ্চাটিকে না খাইয়ে আমি সেইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে যখন ভাবির দিকে তাকালাম, দেখলাম তিনি একেবারেই স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। আমি ভেবেছিলাম যখন সবাই চলে যাবে তখন আমি ভাবির কাছে জানতে চাইব রাতে আসলে তিনি কি করছিলেন। এতটুকু তো আমি বুঝতে পেরেছিলাম যে উনি যা করছিলেন সেটা কোনোভাবেই ভালো কাজ হতে পারে না, কেননা আমি প্রায় সিনেমার নাটকে দেখেছি নারীরা আর পুরুষেরা এইভাবে গোল হয়ে ধ্যান করে আর এর মাধ্যমে কালো জাদু করা হয়। যখন আমার স্বামী এবং তার ভাই নিজেদের কাজে চলে গেলেন সকালবেলা, তখন আমি সুযোগ পেয়ে ভাবির কাছে জিজ্ঞাসা করলাম, ভাবি, রাতে আপনি কি করছিলেন? ভাবি তার শাশুড়ির ঘরের দিকে ইশারা করে বললেন, এই বুড়ি আমার জীবন নরক বানিয়ে দিয়েছে, আমি ওকে ছাড়ব না। আমি ভাবির কথা শুনে ওনাকে বললাম, ভাবি, এটা তো খুবই খারাপ কথা। উনি তো আমাদের মুরব্বী, আর বড়রা যদি আমাদের কিছু বলে থাকেন তবে আমাদের উচিত না ওনাদের কথার জের ধরে আমরা ওনাদের ক্ষতি করি। আমরা তো ছোট, আর ছোটদের কর্তব্য হল বড়দের সম্মান করা। আমার ভাবির মুখে রাগের ছাপ। উনি আমাকে বললেন, মায়া, তুমি জানো না যে বাচ্চা না হওয়াটা আসলে কতটা কষ্টের। একে তো আমি নিজে এই কষ্টের মাঝে পড়ে আছি, তার উপর এই বুড়ি আমার এই জখমে নুন ছিটিয়ে আমাকে এই অবস্থায় এনে ফেলেছে যে আমি একে এখন আর ছাড়তে পারবো না। তারপর ভাবি বড় বড় চোখে রাগ নিয়ে আমাকে দেখে বললেন, মায়া, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এর মাঝে এসো না, আর কাউকে কিছু বলো না। আমি চুপ করে গেলাম, কারণ আমি সিনেমায় দেখেছি যে কালো জাদু আসলেই আছে, কিন্তু আমি এটা জানতাম না যে এর ফলাফল কতটা ভয়ানক হতে পারে। যাই হোক, কয়েকদিন পর আমার শাশুড়ি অভিযোগ করতে শুরু করলেন যে ওনাদের একা ঘরে ভয় লাগে এবং এমন মনে হয় যেন ওনার ঘরে উনি ছাড়া অন্য কেউ উপস্থিত আছে। আমার শাশুড়ির এই ভয় দিনের পর দিন বাড়তেই লাগলো। ওনার ভয়ের ব্যাপারটা এতদূর অবধি এলো যে আমার স্বামীর ভাইকে পালা করে প্রতিদিন ওনার মায়ের ঘরে ফ্লোরিং করে ঘুমাতে হতো। আমি বুঝতে পারছিলাম যে এটা আমার ভাবিরই কাজ এবং সে ভয় দেখিয়ে শাশুড়ির ওপরে বদলা নিচ্ছে। কিন্তু আমি জানতাম না যে আমার ভাবি প্রতিশোধের নেশাটায় এতটা উন্মত্ত হয়ে উঠবে। এরপর একদিন আমার শাশুড়িকে আমরা ওনার ঘরে মৃত অবস্থায় পাই। যদিও আমার শাশুড়ি যথেষ্ট বৃদ্ধা হয়ে গিয়েছিলেন এবং অনেকটা সময়েই অসুস্থ থাকতেন, সুতরাং ওনার মৃত্যুর খবরটা আসলে এতটা অস্বাভাবিকও ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে ওনার গলার হাড়টা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। আমার স্বামী আর তার ভাই বুঝতে পেরেছিলেন, কিন্তু তারপরও তারা আমার শাশুড়িকে হাসপাতালে নিয়ে গেলেন, যেখানে ডাক্তার নিশ্চিত করলেন যে ওনার গলার হাড় ভেঙে গেছে আর সেটাই আমার শাশুড়ির মৃত্যুর কারণ হয়েছিল। আমরা ওনাকে বাড়িতে এনে গোসল করালাম এবং পরিপূর্ণ ইসলামী রীতি অনুযায়ী ওনাকে দাফন করলাম। এর কিছুদিন পরের ঘটনা, ছুটির দিনে আমার স্বামী এবং তার ভাই ঘরে বসে টিভি দেখছে। আমার ভাবির কাছে আমার একটি দরকার ছিল বলে আমি ওনাকে সারা ঘর খুঁজতে শুরু করেছিলাম, কিন্তু যখন তিনি ঘরের কোথাও নজরে আসছেন না তখন আমি ভাবলাম যে শেষ কোণার ঘরটা একবার দেখে আসি। যখন আমি শেষ কোণার ঘরে গেলাম সেখানে কেউ ছিল না। আমার তখন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ আমার নজর একটা জিনিসের উপরে আটকে গেল। আমি সেই জিনিসটা দেখার জন্য ঘরের ভেতরে চলে গেলাম। সেই জিনিসটা ছিল একেবারে কুৎসিত দেখতে একটা পুতুল, যার মুখের ওপর আমার শাশুড়ির নাম লেখা ছিল। এর মাঝে সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল যে সেই পুতুলটার গলা এমনভাবে ভাঙা ছিল যেন ঠিক আমার শাশুড়ির গলাও এইভাবেই ভেঙেছিল।
আমি আমার ভাবির পুরো কাহিনীটা বুঝে গিয়েছিলাম। আমি সেই পুতুলটাকে তুলে নিয়ে আমার স্বামী এবং তার ভাইয়ের কাছে গিয়ে ওনাদের সবকিছু খুলে বললাম কিভাবে আমার ভাবির জাদুর কারণে শাশুড়ির এইভাবে মরতে হয়েছে ওনার নিজের ছেলের বউয়ের হাতে। আমি তখন নিজেও বেশ ক্রোধের বশবর্তী হয়ে গিয়েছিলাম। রাগের ফলে আমি না জানি কত কি বলেছিলাম আমার স্বামী এবং আমার জেঠকে। একজন মানুষ মারা গেছেন, তাও আবার জাদুর ফলে। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। আমার স্বামীর ভাই রাগে পাগল হয়ে গেলেন। ঠিক তখনই আমার ভাবি বাজার থেকে ফিরে এসে আমাদের সামনে দাঁড়ালেন। আমার স্বামীর বড় ভাই ওনার কাছে গিয়ে চুল ধরে ফেললেন এবং ওনাকে এই জঘন্য কাজের জন্য বেধড়ক মারতে লাগলেন এবং আমার ভাবিকে এতই মারলেন, অবশেষে আমার ভাবি স্বীকার করে নিলেন যে আসলে জাদুর মাধ্যমে তার শাশুড়িকে সে মেরেছে। কিন্তু কুদরতের হয়তো মর্জিটাই ছিল আলাদা। রাগের বশে আমার স্বামীর বড় ভাই আমার ভাবিকে বললেন, যদি মায়া এই পুতুলটা নিয়ে আমাদের কাছে না আসতো তাহলে আমি কখনো জানতে পারতাম না যে আমি আমার মায়ের খুনির সাথে সংসার করছি। ব্যাস, আমার ভাবি বুঝে গেলেন এই গোপন কথা আমি ফাঁস করেছি। এরপর আমার স্বামীর বড় ভাই আমার ভাবিকে জায়গায় দাঁড়িয়ে তালাক দিলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বললেন, তুমি আমার সংসার নষ্ট করে দিয়েছ মায়া, এখন আমি তোমার সংসার বরবাদ করব। ভাবি চলে যাওয়ার কিছুদিন পর থেকে আমার সাথে আজব আজব ঘটনা শুরু হলো। আমি কোনো কিছু মনে রাখতে পারতাম না। কখনো আমার স্বামী আমাকে বলতেন, তুমি আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছ, অথচ আমি বড় ভাইয়ের সাথে কি ব্যবহার করেছি সেটা আমার মনেই নেই। একদিন আমি ঘরের কাজ সেরে আমার শোবার ঘরে এসে দেখলাম আমার স্বামী মুখ ফুলিয়ে বসে আছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, সব ঠিক আছে তো? প্রথমে তো উনি আমাকে কোনো উত্তরই দিলেন না। এরপর যখন আমি খুব জোর খাটিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন তিনি বললেন, তুমি আমার উপর হাত তুলেছ। আমি ওনাকে বললাম, আপনি কেমন কথা বলছেন, আমি আপনার উপরে হাত তুলব কেন? কিন্তু উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে রাগের মাথায় ঘর থেকে বের হয়ে গেলেন। আমি কাঁদতে কাঁদতে বাথরুমে চলে গেলাম। ভাবতে লাগলাম আসলে হচ্ছে কি আমার সাথে। আমি কাঁদছিলাম আর আয়নায় তাকাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমার ভাবির মতো একজন মহিলা আমার পেছন থেকে হঠাৎ চলে যাচ্ছে আর তার মুখে বিশাল এক শয়তানি হাসি। আমি ভাবলাম এটা আমার মনের ভুল হতেই পারে না, আমি আসলেও ওনাকে দেখেছিলাম। আমি ওনার কথা ভাবছিলাম না, তাহলে এইভাবে আমি হঠাৎ করে তাকে কেন দেখব? কিন্তু আমি বুঝতে পারছিলাম না উনি লকড ওয়াশরুমে কিভাবে প্রবেশ করলেন। তারপর থেকে আমি খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। মনে হতো অনেকগুলো কালো কুকুর যেন আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে আর আমার পুরো শরীর আঁচড়ে দিচ্ছে। এই ভয় এবং তার উপর স্বামীর এমন আচরণ, এই দুই ঘটনা আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার স্বামী প্রায়ই আমাকে বলতেন যে আমি ওনার উপর হাত তুলেছি এবং ওনার সাথে খারাপ ব্যবহার করেছি, অথচ সেসব কিছু আমি মনে রাখতে পারতাম না। এরপর অবশেষে সেই কিয়ামতের দিন আমার ওপর এসে পড়ল। আমি ঘুম থেকে উঠে যখন আমার সামনে আমার 3 বছরের ছেলের লাশ দেখতে পেলাম, ওর গলা কাটা অবস্থায় ছিল, ছুরিটা আমার হাতেই ছিল। আমার স্বামী ও তার বড় ভাই বাইরে বসেছিলেন। তখন ছিল রাত 9টা। আমি এরকম দৃশ্য দেখে কষ্টে ভয়ে চিৎকার করে পাগল হয়ে গেলাম। আমার চিৎকার শুনে আমার স্বামী ঘরে এলেন। উনিও এই দৃশ্য দেখে একেবারে পাগল হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে বাইরে বেল বাজছিল আর ঘরের ভেতরে পুলিশ এসে পড়েছিল। তারপর থেকে আমি এই জেলের মধ্যে আছি। মায়ের মুখে এই ভয়ানক ঘটনা শুনে আমি মায়ের কাছে জানতে চাইলাম পুলিশকে খবরটা কে দিয়েছে। উনি উত্তরে বললেন যে উনি এই বিষয়ে কিছু জানেন না যে কে পুলিশকে খবর দিয়েছে। আমি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম ঘটনাগুলো বলার জন্য। আমি আর কিছু করতে পারি বা না পারি, তোমার কথাগুলো অবশ্যই মানুষের কাছে পৌঁছে দেব। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে এলাম এবং থানার প্রধানের সাথে দেখা করলাম। আমি ওনার কাছে জানতে চাইলাম যে এই হত্যাকাণ্ডের খবর আপনাদেরকে কে দিয়েছে। আমার কথা শুনে ওনারা রেকর্ড চেক করে বললেন যে এই হত্যাকাণ্ডের খবর আমাদেরকে এই মেয়ের ভাবি দিয়েছেন। আমি পুলিশের কাছ থেকে মেয়ের ভাবির নাম্বার নিয়ে ওনাকে কল করলাম। যখন আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম আপনি এই হত্যাকাণ্ডের খবর কিভাবে পেলেন, আমার প্রশ্ন শুনে উনি খুবই অদ্ভুতভাবে বললেন, এসব কাজ তো এমনই হয়, তুই যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তবে তোর অবস্থা এর থেকেও খারাপ করব, ওয়াদা করছি।
ওনার গলার আওয়াজে এতটা অহংকার আর জৌলুস ছিল যে আমার শরীর যেন কাঁপতে শুরু করলো। উনি আমাকে হুমকি দিচ্ছিলেন যে এই ঘটনার বিষয়ে যেন আমি কাউকে কোনো কিছু শেয়ার না করি, নয়তো আমার সাথে উনি এর থেকেও খারাপ কিছু করবেন। আমি ওনাকে বললাম, আমি হয়তো এই ঘটনা কাউকে বলবো না, কিন্তু একটা কথা সত্যি সত্যি বলেন আমাকে যে মায়া আমাকে যা কিছু বলেছে সেসব কি সত্যি? আমার কথা শুনে উনি খুবই মিষ্টি করে বললেন, মায়ার প্রতিটি কথাই সত্যি। ব্যাস, এরপর আমি আর সাহসী পেলাম না এই স্টোরিটা শেয়ার করার, কারণ মায়ের কাছ থেকে এসব ঘটনা শুনে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আমার আর বাচ্চাদের জীবনের ঝুঁকি নিতে একটু রাজি ছিলাম না। মায়ের তো কয়েক মাস পরেই ফাঁসি হয়ে গিয়েছিল, আর আমি আমার সোর্সের কাছে শুনেছি যে মায়ের ভাবিও কয়েক বছর আগে মারা গেছেন। এই জন্যই আমি এই ঘটনাটি এখন শেয়ার করছি, কারণ যে ওয়াদা আমি মায়াকে করেছিলাম যে ওর জীবনের এই ঘটনা আমি দুনিয়ার কাছে তুলে ধরব, হয়তো তোমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি এই ওয়াদা পূরণ করতে পারবো, যেন কিয়ামতের দিন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ। এই বলে আরবি আন্টি ওনার ঘটনাটি শেষ করলেন। প্রিয় লিসেনার, আজকের ঘটনা আপনাদের কেমন মনে হয়েছে? আজ হয়তো কালো জাদু জয়ী হয়েছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি আল্লাহর বিচার অনিবার্য। আজকের ঘটনার পর হয়তো মনে হতে পারে অশুভ শক্তি জিতেছে, মনে হতে পারে যে অন্যায় শক্তিশালী আর সত্য সবসময় পরাজিত হয়। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়া হলো একটি পরীক্ষা ক্ষেত্র, আর এই পরীক্ষার বিচারক একমাত্র আল্লাহ। আমরা যা দেখছি তা শুধু সাময়িক, কিন্তু আল্লাহর বিচার চিরন্তন, ন্যায়সঙ্গত, নির্ভুল। কালো জাদুর শয়তানি শক্তি আর অশুভ কার্যকলাপ দুনিয়াতে কিছু সময়ের জন্য মানুষকে বিজয়ী করে, কিন্তু চিরকালের জন্য নয়। এই পৃথিবীতে অনেক অপরাধী, অন্যায়কারী আর শয়তানের অনুসারী সাময়িকভাবে সফল হয়, কিন্তু তাদের শেষ পরিণতি নির্ধারণ করেন আল্লাহ নিজে। তিনি সময় দেন, সুযোগ দেন, কিন্তু অবিচার করেন না। যে কুফরি শক্তির ওপর ভরসা রাখে তার পরিণতি ভয়াবহ। হয়তো দুনিয়াতে সে পার পেয়ে যায়, কিন্তু আখিরাতে তার পার পাওয়ার কোনো উপায় নেই। সুতরাং যারা সত্যের অনুসারী তারা যেন হতাশ না হন, আল্লাহর উপরে ভরসা রাখুন, দোয়া ও ইবাদতে অটল থাকুন। কোনো অশুভ শক্তি আল্লাহর অনুমতি ছাড়া কাউকে ক্ষতি করতে পারে না। আর যদি দুনিয়াতে অন্যায় দেখে মনে হয় সত্য পরাজিত, তাহলে মনে রাখবেন এটা চূড়ান্ত পরাজয় নয়, বরং এটি একটি পরীক্ষা। চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর হাতে, আর তিনি ন্যায়ের চেয়ে কিছুই ভালোবাসেন না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানি শক্তির প্রভাব থেকে রক্ষা করুন, সত্যের পথে পরিচালিত হন। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত আলম আপনাকেও, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে, আমার কাছেও খুব ভালো লাগবে, এবং আমি আশা করব যে আপনাদের ভালো লেগেছে আসলে। যাই হোক, আজকে আরো একবার অনুরোধ করি, সেই অনুরোধটাই যে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, যারা এখনো বেল আইকনটিতে ক্লিক করেনি তারা বেল আইকনে ক্লিক করুন।